সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসলে 2020 সাল আমাদের জন্য একটি খারাপ সময় গিয়েছে, তারই ধারাবাহিকতায় 2021 সাল এসেছে। তো আমরা এই 2021 সালে স্বাস্থ্যবিধি মেনে চলব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাজকর্ম চালিয়ে যাব যতদিন পর্যন্ত ভ্যাকসিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল না হয়। তো তোমাদের সাথে আছি আমি মাহমুদা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে যে অনলাইন ক্লাস সেটি অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য। আজকের কোর্স হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, যার কোর্স কোড হলো 243103। তো আজকে আমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পোর্শন থেকে যে টপিকটি পড়াবো সেটি হলো মাইক্রো ইনজেকশন টেকনোলজি অ্যান্ড ক্রিয়েশন অফ ট্রান্সজেনিক অ্যানিমেল। আসলে যে উদ্ভিদ কোষের ন্যায় যে প্রাণী কোষের যে কৃত্রিম আবাদ, সেটি আসলে বেশ কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। সেই জন্য বিজ্ঞানীরা কোনো ভেক্টর মাধ্যমে বা ব্যাকটেরিয়ার মাধ্যমে কোনো কাঙ্ক্ষিত জিন প্রবেশের পরিবর্তে সরাসরি যদি কোনো কাঙ্ক্ষিত জিন কোনো প্রাণীর ভ্রূণে স্থানান্তরের মাধ্যমে সেই জিনটিকে যদি প্রকাশ করা যায়, সেটির উপর বেশ গুরুত্ব দিয়েছেন। এবং এই জিন স্থানান্তরের যে পদ্ধতি, সরাসরি যে জিন স্থানান্তরের পদ্ধতি, তো তার মধ্যে একটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মাইক্রো ইনজেকশন। তো মাইক্রো ইনজেকশন হলো এমন এক ধরনের টেকনিক বা এমন এক ধরনের পদ্ধতি যে পদ্ধতিতে কাচের তৈরি সূক্ষ্ম মাইক্রো পিপেটের সাহায্যে কোনো জীবন্ত কোষ, সেই জীবন্ত কোষটি হতে পারে কোনো ডিম্বাণু অথবা নিষিক্ত ডিম্বাণু অথবা ভ্রূণ কোষ, তার মধ্যে যদি আমরা অন্য জীব থেকে আহরিত কাঙ্ক্ষিত জিন প্রবেশ করানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটিকেই বলা হয় মাইক্রো ইনজেকশন পদ্ধতি। তো এই যে মাইক্রো ইনজেকশন পদ্ধতির যে কলা কৌশল, তাকেই বলা হয় যে মাইক্রো ইনজেকশন টেকনোলজি। তো এই যে টেকনোলজি, সেই টেকনোলজিতে প্রথমেই আমাদের দরকার হবে একটি মাইক্রো পিপেট, অর্থাৎ একটি মাইক্রো ইনজেকশন। তো এই মাইক্রো পিপেটটি অবশ্যই কাচের তৈরি থাকবে এবং কাচের তৈরি যে মাইক্রো পিপেটটিকে যদি উত্তপ্ত করে কিছুটা তরলীতকরণ করা হয়, তাহলে তরলিত করে একে টান দিলে এর যে প্রান্ত সেটি আরো সূক্ষ্ম আকার ধারণ করবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটি 0.5 মাইক্রোমিটার পর্যন্ত আকার ধারণ করে এবং এত বেশি সূক্ষ্ম যাতে এটি সহজেই কোনো সেল মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণী ভেদ করতে পারে। তো আমরা যেই কোষটিকে আসলে যেই কোষটির ভিতর হচ্ছে আমাদের যে টার্গেট ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএ, যাকে আমরা বলবো জিন অফ ইন্টারেস্ট, সেটি প্রবেশ করাবো, সেই কোষটিকে একটি পাত্রে স্থাপন করতে হবে। পরবর্তীতে এই পাত্রটিকে কোনো অনুবীক্ষণ যন্ত্রের নিচে স্থাপন করা হয়। অর্থাৎ এই যে আমাদের যে মাইক্রো ইনজেকশন টেকনোলজি, সেই টেকনোলজিটি সম্পূর্ণটাই আমরা একটি শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে করব। তো এই যে কোষের ভিতর আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ স্থানান্তর করা হবে, সেই কোষটিকে একটি হোল্ডিং পিপেটের সাহায্যে আটকে দিতে হবে এবং হোল্ডিং পিপেটে যদি আমরা কিছুটা সাকশন বা শোষণ দিলেই এই যে কোষটি সেটি হোল্ডিং পিপেটের প্রান্তে আসবে এবং এই কাজটি এত সাবধানতার সাথে করা হয় যাতে আমাদের যে কোষ, সেই কোষটির কোনো ক্ষতি না হয়। তো পরবর্তী পর্যায়ে আমাদের যে মাইক্রো ইনজেকশন, যেটি অবশ্যই একটি কাচের তৈরি মাইক্রো পিপেট থাকবে, সেই পিপেটে আমাদের ট্রান্সজিন সলিউশন দেওয়া হয়। ট্রান্সজিন সলিউশন এমন ধরনের সলিউশন যাতে এখানে আমাদের টার্গেট জিনটি উপস্থিত থাকবে, যেখানে আমরা কাঙ্ক্ষিত ডিএনএটি ক্লোন করে তার যে সলিউশন, সেই সলিউশনটি প্রবেশ করাবো। তো এই ইনজেকশনে সামান্য চাপ দিলেই সেটি সহজে এই কোষটির সাইটোপ্লাজমের যে পর্দা, প্লাজমা মেমব্রেন পর্দা এবং নিউক্লিয়ার আবরণী ভেদ করে সহজেই কোষের নিউক্লিয়াসে প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে আমরা একটি নিষিক্ত ডিম্বাণু ইউজ করব, যে কোষে আমরা যে টার্গেট ডিএনএটি স্থাপন করব
তো এই যে নিষিক্ত ডিম্বাণু, সেই ডিম্বাণুতে ফিমেল প্রোনিউক্লিয়াস থাকবে এবং মেল প্রোনিউক্লিয়াস থাকবে। তো প্রোনিউক্লিয়াস বলা হয় এমন ধরনের নিউক্লিয়াসকে যেই যখন পর্যন্ত এই নিউক্লিয়াস দুটি একীভূত না হয়। তো পরবর্তীতে এই ইনজেকশনটিকে চাপ দিয়ে আমাদের টার্গেট ডিএনএটি মেল প্রোনিউক্লিয়াসে ঢুকানো হয়। এক্ষেত্রে আমাদের মেল প্রোনিউক্লিয়াস সিলেক্ট করা হয়, কারণ ফিমেল প্রোনিউক্লিয়াসের থেকে মেল প্রোনিউক্লিয়াসটি আকারে বড় হয়। পরবর্তীতে আমাদের যে মাইক্রো ইনজেকশন টেকনিক, ইনজেকশনের যে মাইক্রো পিপেট সেটি টান দিয়ে সরিয়ে নেওয়া হয় এবং কোনো এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই যে আমাদের টার্গেট ডিএনএ, সেই ডিএনএটি যে এই নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে যায় এবং পরবর্তীতে এই যে কোষ, সেই কোষ থেকে বিভাজিত যতগুলো কোষ হয় সেই কোষগুলোতে আমাদের এই টার্গেট ডিএনএটি থাকবে এবং এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটিকে বলা হয় মাইক্রো ইনজেকশন টেকনোলজি। তো পরবর্তীতে আমি টেকনোলজির পরবর্তী ধাপগুলো বলবো। তো মাইক্রো ইনজেকশন টেকনোলজিতে সর্বপ্রথম যে জিন স্থানান্তর করেন দুইজন বিজ্ঞানী, রবিন এবং স্প্রেডিং 1982 সালে। তারা ওই ড্রসোফাইলার ব্রুনে জেনথিন ডিহাইড্রোজিনেস নামক এক ধরনের জিন স্থানান্তর করে। তার ফলে এই যে ড্রসোফাইলার যে মোজাইক চক্ষু বিশিষ্ট যে ড্রসোফাইলা ছিল, যেটি প্যারেন্টাল প্রজন্মে ছিল, সেটি পরবর্তীতে গোলাপি চক্ষু বিশিষ্ট ড্রসোফাইলাতে পরিণত হয়। তো এই যে মাইক্রো ইনজেকশন টেকনোলজি, এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হলো এই টেকনোলজিতে আসলে ডিএনএ অপচয় কম হয় এবং এই টেকনোলজিতে আমাদের কোনো মার্কার ডিএনএ প্রয়োজন হয় না। এখন আমরা দেখব যে ক্রিয়েশন অফ ট্রান্সজেনিক অ্যানিমেল, অর্থাৎ ট্রান্সজেনিক অ্যানিমেল কিভাবে সৃষ্টি করা যায়। তো ট্রান্সজেনিক অ্যানিমেল হলো এমন ধরনের অ্যানিমেল যার জিনোম বা জিন ম্যানিপুলেটেড করা হয়, অর্থাৎ তাদের জিনে কোনো পরিবর্তন করা হয় এবং এই পরিবর্তনটি করা হয় কোনো ফরেন ডিএনএ বা অ্যালাইন ডিএনএ এই অ্যানিমেলটির মধ্যে স্থাপন করা হয়। তো পরবর্তীতে যে অ্যালাইন ডিএনএ বা ফরেন ডিএনএটি এক্সপ্রেস করে, অর্থাৎ তার বৈশিষ্ট্য এক্সপ্রেস করে। তো ট্রান্সজেনিক অ্যানিমেল হলো এমন ধরনের অ্যানিমেল যেটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতি বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে কোনো প্রাণীতে যদি কাঙ্ক্ষিত জিন স্থাপন করা হয় এবং সেই প্রাণীটি যদি পরবর্তী পর্যায়ে এই কাঙ্ক্ষিত জিনের যে বৈশিষ্ট্য সেটি প্রকাশ করে এবং বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যটি স্থানান্তর করে, তাহলেই তাকে ট্রান্সজেনিক অ্যানিমেল বলা হয়। তো এই ট্রান্সজেনিক অ্যানিমেলকে আবার জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম ও বলা হয়। তো এক প্রাণীর জিন যখন অন্য প্রাণীতে যে স্থানান্তর করা হয়, এই স্থানান্তরের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হয় ট্রান্সফেকশন। এবং ট্রান্সফেকশন প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো প্রাণী বা উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এই যে আমরা ট্রান্সজেনিক প্রাণী উৎপাদন করব, এই ট্রান্সজেনিক প্রাণী উৎপাদনের মেইন লক্ষ্যই হলো যে আমাদের জীবনমানের উন্নতি সাধন করা। তো এই জীবনমানের উন্নতি সাধন করতে হলে আমাদের উন্নত প্রজাতির উদ্ভিদ প্রাণী উৎপাদন করতে হবে, অধিক উৎপাদনশীল প্রাণী, অধিক এই দুগ্ধ উৎপাদনশীল প্রাণী উৎপাদন করতে পারি, অথবা আগাছা প্রতিরোধী প্রাণী বা রোগ প্রতিরোধী প্রাণী উৎপাদন করতে পারি। এছাড়া আমাদের বিভিন্ন রিসার্চ কাজেও এই ট্রান্সজেনিক প্রাণী ব্যবহার করা হয়। তো এই ট্রান্সজেনিক যে প্রাণী সৃষ্টির বিভিন্ন পদ্ধতি আছে, তো তার মধ্যে যে বেসিক যে তিনটি পদ্ধতি, সেই তিনটি পদ্ধতি হলো, একটি হলো মাইক্রো ইনজেকশন মেথড, আরেকটি হলো এমব্রায়োনিক স্টেম সেল মেডিয়েটেড জিন ট্রান্সফার, যাকে ব্রুনীয় স্টেম সেল জিন ট্রান্সফারও বলা হয়, আরেকটি হলো রেট্রোভাইরাস মেথড। তো এর মধ্যে সর্বাপেক্ষা যে গ্রহণযোগ্য পদ্ধতি সেটি হলো মাইক্রো ইনজেকশন
টেকনিক। তো আমরা প্রথমে মাইক্রো ইনজেকশন টেকনিকটি পড়ব। এখন আমরা ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির যে কৌশল, সেই কৌশলের মধ্যে যে প্রথম টেকনিক, যেটি সর্বাধিক গুরুত্বপূর্ণ টেকনিক, মাইক্রো ইনজেকশন টেকনিকটি সম্পর্কে পড়ব। তো এই যে মাইক্রো ইনজেকশন পদ্ধতি, সেই পদ্ধতিটি সর্বপ্রথম প্রপোজ করেন ডক্টর মার্শাল এ বারবার। তো মাইক্রো ইনজেকশন হলো এমন এক ধরনের পদ্ধতি, যে পদ্ধতিতে কাচের তৈরি সূক্ষ্ম মাইক্রো পিপেটের সাহায্যে কোনো জীবন্ত কোষ, সেই জীবন্ত কোষটি হতে পারে কোনো ডিম্বাণু, নিষিক্ত ডিম্বাণু অথবা ভ্রূণে অন্য জীব থেকে আহরিত কাঙ্ক্ষিত জিন স্থানান্তরের মাধ্যমে যে নতুন প্রাণী সৃষ্টি করা হয়, তাকেই মাইক্রো ইনজেকশন পদ্ধতি বলে। এবং এই পদ্ধতির মাধ্যমে যে প্রাণীটি সৃষ্টি করা হয়, সেই প্রাণীটির মধ্যে নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে এবং এটি বংশ পরম্পরায় সঞ্চারিত হয়। তো এই মাইক্রো ইনজেকশন পদ্ধতিটি সাধারণত উচ্চ শ্রেণীর যে প্রাণী, জরায়ুজ স্তন্য প্রাণীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, কারণ এখন পর্যন্ত এই উচ্চ শ্রেণীর যে জরায়ুজ স্তন্য প্রাণী, সেটির ক্ষেত্রে কৃত্রিম পরিবেশে এখনো কোনো পূর্ণাঙ্গ যে প্রাণী, সেটি সৃষ্টি করা সম্ভব হয়নি। কারণ এইসব প্রাণীর যে জন্ম থেকে যে ভ্রূণের বিকাশ, সেটি আসলে মাতৃ জরায়ুতে অত্যন্ত সুরক্ষিত এবং নিরাপত্তামূলক পরিবেশে ঘটে থাকে। এইসব প্রাণীর মেল যেটা গ্যামেট, যে শুক্রাণু, এবং ফিমেল গ্যামেট ডিম্বাণুর মিলন, সেটি মাতৃ দেহে সংঘটিত হয় এবং মিলনের ফলে যে জাইগোটটি তৈরি হয়, তাতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে। পরবর্তীতে এই যে জাইগোট, সেগুলো ক্রমান্বয়ে বিভাজিত হয়ে আস্তে আস্তে একটি পূর্ণাঙ্গ প্রাণীর সৃষ্টি করে। তো যে কোনো যে মেল এবং ফিমেল প্রোনিউক্লিয়াস হলো এমন ধরনের নিউক্লিয়াস, তাদের মিলিত হওয়ার পূর্বে যে মেল নিউক্লিয়াস এবং ফিমেল নিউক্লিয়াসকে বলা হয় প্রোনিউক্লিয়াস। তো এই জাইগোটে যদি মিলিত হওয়ার পূর্বে আমরা যদি কৃত্রিম পরিবেশে এই যে মেল অথবা ফিমেল প্রোনিউক্লিয়াসে কোনো যদি কাঙ্ক্ষিত জিন প্রবিষ্ট করানো হয়, এবং পরবর্তীতে সেই জিনটি ওই নিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে যাবে, এবং পরবর্তীতে এই যে ডিম্বাণুর কোষগুলা বিভাজিত হয়ে আস্তে আস্তে যে প্রাণীর কোষের সৃষ্টি করবে, এবং প্রতিটি কোষে কাঙ্ক্ষিত ডিএনএ থাকবে। আসলে এই যে এই মূলনীতির মাধ্যমে আমাদের যে মাইক্রো ইনজেকশন টেকনোলজি, সেই টেকনোলজিটি অ্যাপ্লাই করা হয়। তো এই মাইক্রো ইনজেকশন টেকনোলজিটি আমরা কয়েকটা স্টেপে করা হয়। তো প্রথমে কালেকশন অফ এক্সপেক্টেড ডিএনএ। প্রথমে আমাদের টার্গেট থাকবে যে আমরা যে কোনো নতুন বৈশিষ্ট্যের বা উন্নত বৈশিষ্ট্যের যে জিন, সেই জিনটি ট্রান্সফার করব। তো সেই জিনটি ট্রান্সফার করার জন্য অবশ্যই আমাদের যে একজন এক্সপেক্টেড জিন বা কাঙ্ক্ষিত ডিএনএ কালেকশন করতে হবে। এবং এই যে কাঙ্ক্ষিত ডিএনএ, এক্সপেক্টেড ডিএনএ-কে আমরা বলতে পারি আমাদের জিন অফ ইন্টারেস্ট। তো সেই জিনটিকে কালেকশন করে অবশ্যই তার সংখ্যা বৃদ্ধি করতে হবে, এবং সংখ্যা বৃদ্ধি করার জন্য তাকে ক্লোনিং করতে হবে। ক্লোনিং করে তার সংখ্যা বৃদ্ধি করব। পরবর্তীতে যে স্টেপ, সেটি হলো এক্সপেক্টেড জিন ইনজেকশন। তো এই এক্সপেক্টেড জিন আমরা কোথায় ইনজেক্ট করব, সেটি হলো যে নিষিক্ত ডিম্বাণু। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই ডিম্বাণু এবং শুক্রাণু কালেক্ট করতে হবে। বিশেষ করে ডিম্বাণুটি আমাদের জন্য বেশ জরুরি। এজন্য যে কোনো ফিমেল অ্যানিমেল, সেই ফিমেল অ্যানিমেলকে সুপার ওভুলেটেড করতে হবে, এবং সুপার ওভুলেটেড করা হয় হরমোন ইনজেকশন দ্বারা। তো হরমোন ইনজেকশন দ্বারা সুপার ওভুলেটেড করার ফলে সেখান থেকে আমরা এগ সংগ্রহ করব, এবং পরবর্তীতে আমরা স্পার্ম বা শুক্রাণু সংগ্রহ করব, এবং যে ইনভিট্রো বা ল্যাবে আমরা এই ওভাম এবং স্পার্মের যে মিলন ঘটাবো, ফার্টিলাইজেশন হবে, এবং ফার্টিলাইজেশন হয়ে আমাদের যে জাইগোট সৃষ্টি করবে। পরবর্তীতে আমরা এই জাইগোটের যে মেল প্রোনিউক্লিয়াস, সেই প্রোনিউক্লিয়াসে মাইক্রো ইনজেকশন পদ্ধতির দ্বারা আমরা আমাদের টার্গেট বা এক্সপেক্টেড ডিএনএ স্থানান্তর করব। তো এই ক্ষেত্রে আমাদের
মেল প্রোনিউক্লিয়াস সিলেক্ট করা হয়, কারণ ফিমেল প্রোনিউক্লিয়াসের চেয়ে মেল প্রোনিউক্লিয়াস আকারে বড় থাকে। তো এই যে মাইক্রো ইনজেকশন, সেই মাইক্রো ইনজেকশনের মধ্যে আমাদের যে টার্গেট ডিএনএ, কাঙ্ক্ষিত ডিএনএ যে সলিউশন, সেই সলিউশনটি থাকে এবং এখানে সামান্য চাপ দিলেই সেই ডিএনএটি মেল প্রোনিউক্লিয়াসের সাথে একীভূত হয়ে যায়। তারপর আমরা এই যে জাইগোট, সেই জাইগোটটিকে ওভারনাইট হচ্ছে ইনকিউবেশনে রেখে দেব। তো ইনকিউবেশনে রেখে দিলে এটি আস্তে আস্তে কি সেল ডিভিশন হবে। পরবর্তী যে স্টেপ সেটি হলো আমাদের টেস্ট অফ প্রেজেন্স অফ এক্সপেক্টেড জিএনএ, অর্থাৎ কাঙ্ক্ষিত যে জিন, সেই জিনের যে উপস্থিতি পরীক্ষা। তো এই উপস্থিতি পরীক্ষা করার জন্য আমরা থায়ামিডিন কাইনেস নামক এনজাইম ব্যবহার করব এবং এই এনজাইম ব্যবহার করে আমরা যে কাঙ্ক্ষিত জিএনএ উপস্থিতি পরীক্ষা করব। পরবর্তীতে ট্রান্সফার টু দ্য ফিমেল ইউটেরাস। এই যে আমাদের যে একটি সেল হলো, যে হচ্ছে সেল ডিভিশনের পরে ফার্টিলাইজেশনের পরে যে সেলটি হলো, সেই সেলটি একটি হচ্ছে স্ত্রী প্রাণীর দেহে স্থানান্তর করতে হবে এবং এরকম স্ত্রী প্রাণীর দেহে স্থানান্তর করতে হবে যেটি হলো সিউডো প্রেগনেন্ট ফিমেল। তো সিউডো প্রেগনেন্ট ফিমেল হলো এমন ধরনের হচ্ছে ফিমেল যাকে আগের দিন হচ্ছে কোনো ভেসিকটিমাস্ট মেলের সাথে মেট করাতে হবে, যাতে তার জরায়ুটা হচ্ছে কোনো যে এমব্রায়ো হচ্ছে ট্রান্সফারের জন্য হচ্ছে উপযুক্ত হয়। সেজন্য আমরা সিউডো প্রেগনেন্ট ফিমেল ইউজ করব। তো ইউটেরাসে ইউজ করব। তো এই যে ইউটেরাসে যদি ট্রান্সফার করানোর পরে পরবর্তী যে স্টেপ সেটি হলো ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো, তারপরে হচ্ছে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ। এবং এটি আমাদের যেহেতু একটি কৃত্রিমভাবে হচ্ছে তৈরি হচ্ছে অ্যানিমেল, এবং সেটির ক্ষেত্রে আমাদের খুব হচ্ছে কেয়ার করতে হবে যে আসলে কিভাবে এই অ্যানিমেলটি হয়, তার ডেভেলপমেন্টটি, ভ্রূণের বৃদ্ধি বিকাশ, সেগুলা হচ্ছে খুব যাচাই বাছাই করতে হবে এবং একটি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। তো পরবর্তী যে হচ্ছে যে প্রাণীটি এখান থেকে সৃষ্টি হবে ফিমেলের ইউটেরাসে দেওয়ার পর সেখানে তো তার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ করবে এবং এই ফিমেল থেকে যে প্রাণীটি যে সৃষ্টি হবে সেটিকে বলা হয় ট্রান্সজেনিক অ্যানিমেল। এবং এটিকে তখনই ট্রান্সজেনিক অ্যানিমেল বলা হবে সেটি যদি আমাদের যে টার্গেট জিন, সেই টার্গেট জিনটি ক্যারি করে। তো পরবর্তী যে পর্যায় সেটি হলো টেস্ট অফ রেলিভেন্সি অফ এক্সপেক্টেড ডিএনএ, অর্থাৎ এই যে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ, সেই কাঙ্ক্ষিত ডিএনএ যে সম্পৃক্ততা, সেই সম্পৃক্ততা পরীক্ষা করতে হবে এবং এই সম্পৃক্ততা আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করতে পারি, আবার পিসিআর পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হয়। তো এই যে এই ট্রান্সজেনিক অ্যানিমেল সেটি হলো আমাদের টার্গেট অ্যানিমেল। তো আমরা মাইক্রো ইনজেকশন পদ্ধতির মাধ্যমে যে বিভিন্ন ধরনের অ্যানিমেলের উপর আমরা অ্যাপ্লাই করি, বিশেষ করে হচ্ছে বিভিন্ন ধরনের মাছের উপর অ্যাপ্লাই করা হয়, তারপর ফার্ম অ্যানিমেল, তারপরে হচ্ছে মাইস, রেবিট, কাউ। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই ট্রান্সজেনিক অ্যানিমেল যেটি মাইক্রো ইনজেকশন টেকনিকের মাধ্যমে করা হয় সেটি মাইস বা ইঁদুরের উপর করা হয়, কারণ ইঁদুরের যে জেনারেশন লাইফ সেটি হচ্ছে শর্ট জেনারেশন লাইফ। তারপরে এটাকে ইজি ইমপ্ল্যান্টেশন করা হয়, আর ইঁদুরের মাধ্যমে নাম্বার অফ অফস্প্রিং অনেক বেশি সন্তান উৎপন্ন করে, সেই জন্য আমরা এই ট্রান্সজেনিক পদ্ধতিতে ইঁদুরের উপর বেশি অ্যাপ্লাই করা হয়। পরবর্তীতে আমাদের ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির আরেকটি টেকনিক হলো এমব্রায়োনিক স্টেম সেল মেডিয়েটেড জিন ট্রান্সফার। তো প্রথমে আমাদের বুঝতে হবে এমব্রায়োনিক স্টেম সেল কি। তো আমরা জানি যে ব্লাস্টোসিস্ট অবস্থায় হচ্ছে কোনো হচ্ছে যে ব্লাস্টোসিস্ট অবস্থায় কোনো হচ্ছে ভ্রূণ হচ্ছে আমাদের জরায়ুতে ইমপ্ল্যান্টেশন হয়। তো এই জরায়ুতে ইমপ্ল্যান্টেশন হওয়ার আগে এই ব্লাস্টোসিস্টের যদি কোনো সেল কালেক্ট করা হয় এবং এই সেলগুলোই আসলে এমব্রায়োনিক স্টেম সেল হিসেবে কাজ করে। তো আমাদের এখানে হচ্ছে এগ, ডিম্বাণু এবং হচ্ছে স্পার্ম,
শুক্রাণু এবং ডিম্বাণু তাদের হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণের ফলে জাইগোট সৃষ্টি হলো এবং জাইগোট পরবর্তীতে ক্লিভেজের মাধ্যমে মরুলা বা একটি সেলের বল তৈরি করে। পরবর্তীতে যে স্টেপসটি মরুলার পর হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে সে তৈরি করবে ব্লাস্টোসিস্ট। তো এই ব্লাস্টোসিস্টটি হচ্ছে মাটির জরায়ুতে ইমপ্ল্যান্টেশন হওয়ার আগ পর্যন্ত এর থেকে যদি কোনো আমরা সেল কালেক্ট করি এবং এই সেলগুলাই হলো এমব্রায়োনিক স্টেম সেল। এদেরকে এমব্রায়োনিক স্টেম সেল বলা হয় কারণ এই সেল থেকে আমরা যে কোনো হচ্ছে টিস্যু, অঙ্গ, এমনকি পূর্ণাঙ্গ প্রাণীও সৃষ্টি করা যায়। এদেরকে আবার বলা হয় টোটিপোটেন্ট সেল। টোটিপোটেন্ট সেল এই জন্য বলা হয় যে এইসব সেল থেকে আমরা টোটাল অর্গানিজম সৃষ্টি করতে পারবো। তো প্রথমে আমাদের এই এমব্রায়োনিক স্টেম সেল মেডিয়েটেড জিন ট্রান্সফারের ক্ষেত্রে এই এমব্রায়োনিক যে স্টেম সেল, সেই স্টেম সেলগুলোকে কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পর এই স্টেম সেলের মধ্যে আমাদের যে টার্গেট ডিএনএ, সেই টার্গেট ডিএনএটি হচ্ছে বা এক্সপেক্টেড ডিএনএ, কাঙ্ক্ষিত ডিএনএটি মাইক্রো ইনজেকশন টেকনিকের মাধ্যমে প্রবেশ করাতে হবে। তাহলে আমাদের যে এমব্রায়োনিক স্টেম সেল, সেই স্টেম সেলটি কি হবে, আমাদের টার্গেট ডিএনএ ক্যারি করবে এবং এই যে এমব্রায়োনিক স্টেম সেল থেকে যে কোষগুলা তৈরি হবে তার প্রত্যেকটি কোষে হচ্ছে আমাদের টার্গেট ডিএনএ বহন করবে এবং পরবর্তীতে এমব্রায়োনিক স্টেম আমরা হচ্ছে কোনো প্রাণীর মধ্যে স্থাপন করব এবং জরায়ুতে স্থাপন করার ফলে ওই প্রাণী থেকে যে প্রাণী তৈরি হবে সেটি হবে ট্রান্সজেনিক অ্যানিমেল এবং এই পদ্ধতিটির নাম হলো এমব্রায়োনিক স্টেম সেল মেডিয়েটেড জিন ট্রান্সফার। এছাড়া আরেকটি যে পদ্ধতি আছে ট্রান্সজেনিক অ্যানিমেল তৈরি, সেটি হলো রিট্রোভাইরাস মেডিয়েটেড জিন ট্রান্সফার। তো রিট্রোভাইরাস হলো এমন এক ধরনের ভাইরাস যেটি হলো আরএনএ ভাইরাস, অর্থাৎ এর যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটি হলো আরএনএ। তো এই ভাইরাসের একটা ক্যাপাসিটি হলো এই ভাইরাস হচ্ছে কোনো পোষক দেহে গিয়ে আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে। তো সেটি সম্ভব হয় এই ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এক ধরনের এনজাইম থাকে যেটি আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। তো আমরা যদি এই রেট্রোভাইরাসের মধ্যে আমাদের যে টার্গেট ডিএনএ বা কাঙ্ক্ষিত জিনটি স্থানান্তর করতে পারি এবং তখন সেই রেট্রোভাইরাসটি একটি ভেক্টর হিসেবে কাজ করে এবং পরবর্তীকালে এই ভেক্টরটি কোনো অ্যানিমেলে স্থানান্তর করে সেখান থেকে আমরা ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টি করতে পারবো। তো এই হলো আমাদের মোটামুটি ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টির কৌশল। তো আমরা এখন ট্রান্সজেনিক প্রাণী যে অ্যাপ্লিকেশন বা ব্যবহার এবং ট্রান্সজেনিক প্রাণী উৎপাদনের যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো সম্পর্কে একটু ধারণা নিব। তো প্রথমে যে মেইন লক্ষ্য সেটি হলো স্টাডি অফ নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ হচ্ছে কোনো প্রাণীর যে নর্মাল যে বিকাশ এবং শারীরতত্ত্ব সেইগুলা স্টাডি করা। তো কিভাবে আসলে আমাদের দেহের জিনগুলা হচ্ছে রেগুলেটেড হচ্ছে এবং সেই জিনগুলা আমাদের দেহের যে নর্মাল ফাংশন, সেই ফাংশনকে এফেক্ট করছে, সেইগুলা ট্রান্সজেনিক প্রাণীর মাধ্যমে দেখা যায়। এছাড়া আমাদের যে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর সেটা কিভাবে প্রাণীকে বা কোনো জীবকে প্রভাবিত করছে সেগুলো দেখা যায়, যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। তো আরেকটি মেইন ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন হলো ট্রান্সজেনিক প্রাণী সৃষ্টি, সেটি হলো স্টাডি অফ ডিজিজ। বিভিন্ন রোগ কিভাবে স্টাডি করা হয়, বিশেষ করে জিন কিভাবে রোগ সৃষ্টিতে ভূমিকা রাখে সেটা আসলে ট্রান্সজেনিক প্রাণী দ্বারা স্টাডি করা হয় এবং এই যে এই রোগগুলা, সেই রোগগুলার যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট আসলে স্টাডি করার মাধ্যমে আমরা ট্রিটমেন্টের যে কৌশল, সেই কৌশলগুলা নির্ধারণ করতে পারি। তো এই ট্রান্সজেনিক প্রাণীর মাধ্যমে বিভিন্ন সিস্টিক ফিব্রোসিস, তারপরে রিউমেটেড আর্থারাইটিস, অ্যালজাইমার্স, এই রোগগুলা স্টাডি করা হয় এবং তাদের ট্রিটমেন্টও করা হয়। আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন হলো বায়োলজিক্যাল হচ্ছে প্রোডাক্ট। আসলে ট্রান্সজেনিক প্রাণীর যে উৎপাদনের আরেকটি লক্ষ্য হলো যে আমাদের জীবনমানের উন্নতি সাধন করা। তো উন্নতি সাধন করতে হলে যেখানে আমরা খুব অল্প সময়ে হচ্ছে অধিক উৎপাদনশীল প্রাণী উৎপাদন করতে পারবো, উন্নত জাতের মাংস, তারপর উন্নত জাতের দুধ,
তারপর আগাছা প্রতিরোধী ফসল, রোগ প্রতিরোধী যে ফসল, সেই ফসলগুলো কিভাবে তৈরি করব, সেই জিনিসগুলো তৈরি করাই হলো বায়োলজিক্যাল প্রোডাক্ট। তো 1977 সালে সর্বপ্রথম একটি রোজি নামক হচ্ছে কাউ উৎপাদন করা হয়েছে, যে কাউতে হচ্ছে হিউম্যানের আলফা ল্যাক্টা অ্যালবুমিন জিন স্থানান্তর করা হয়। তো এই আলফা ল্যাক্টা অ্যালবুমিন জিন স্থানান্তরের ফলে এই কাউ থেকে যে মিল্ক বা দুধ তৈরি হবে, সেই দুধগুলো আসলে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং একটা ব্যালেন্স ডায়েট হিসেবে কাজ করে, যেটা আমরা হিউম্যান বেবিদের অল্টারনেটিভ হিসেবে খাওয়াতে পারি। তো আরেকটি হচ্ছে যে ট্রান্সজেনিক অ্যানিমেলের আরেকটি অ্যাপ্লিকেশন হলো ভ্যাকসিন সেফটি। আসলে বিভিন্ন ধরনের হচ্ছে রেটে বিভিন্ন ধরনের ভ্যাকসিন অ্যাপ্লাই করা হয়। তো সেক্ষেত্রে পোলিও ভ্যাকসিন অ্যাপ্লাই করা হয়, তার পরবর্তীতে সেটিতে মানকিতে অ্যাপ্লাই করা হয়, ট্রান্সজেনিক মানকিতে বিভিন্ন ধরনের ভ্যাকসিনের যে ব্যাচগুলো, সেই ব্যাচগুলো অ্যাপ্লাই করে দেখা হয় ভ্যাকসিন আসলে কতটা সেফটি। তো আরেকটি হলো কেমিক্যাল সেফটি টেস্টিং। আসলে এই যে কেমিক্যাল, সেই কেমিক্যালের যে টক্সিসিটি বা বিষাক্ততা, সেটি ট্রান্সজেনিক অ্যানিমেলের মাধ্যমে গবেষণা করা হয়। তো আসলে যে ট্রান্সজেনিক অ্যানিমেলরা হচ্ছে এই কেমিক্যালের প্রতি মোর সেন্সিটিভ নন ট্রান্সজেনিক অ্যানিমেলের চেয়ে। তো সেই ক্ষেত্রে আমরা অতি অল্প সময়ের মধ্যে আসলে এই যে কেমিক্যালের যে বিষাক্ততা বা কেমিক্যালের সেফটি সম্পর্কে জানতে পারি। তো এই হলো আমাদের মোটামুটি যে ট্রান্সজেনিক অ্যানিমেলের অ্যাপ্লিকেশন। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।